আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে বাসভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দল, নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা। আন্তর্জাতিক সংস্থার সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক বলছে বিএনপি। ভুল সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয় বললেন আইনজীবী। তত্ত্বাবধায়ক ফিরলেও পরবর্তী নির্বাচনে প্রয়োগ হবে বলে সর্বোচ্চ আদালতে উল্লেখ। বাড়ি ভাড়া 2 ধাপে বেতনের 15% করার সিদ্ধান্তে শিক্ষক কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার। বুধবার থেকে শিক্ষা কার্যক্রমে ফেরার ঘোষণা। বিমানবন্দরের ইম্পোর্ট কুরিয়ার সার্ভিস অফিস থেকে আগুনের সূত্রপাত বলে মত। ঔষধ শিল্পের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ উদ্যোগের তাগিদ। এবং দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 214 রানের টার্গেটে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ। 50 ওভারই স্পিন বল করালো ক্যারিবীয়রা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী পাওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছেন প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যা 6টার কিছুক্ষণ আগেই তাদের গাড়ি যমুনায় প্রবেশ করে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা এই মুহূর্তে সরাসরি যাচ্ছি সহকর্মী মইনুল হাসানের কাছে। মইনুল, আপনি রয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে সেখানে প্রবেশ করেছে। সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ইউনূসের সঙ্গে দেখা করতে আসছেন বিএনপির 3 সদস্য প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিনিধিত্বে মূলত এই যে আজকের যে বৈঠকে কিন্তু বিএনপির প্রতিনিধি দলগুলো আসে। সন্ধ্যা 6টার দিকে কিন্তু যমুনায় প্রধান উপদেষ্টা যে ভবন, সেই ভবনে কিন্তু তারা এখানে উপস্থিত হয় এবং এই 3 সদস্য বিশিষ্ট মধ্যে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খুরশিদ মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। মূলত আমরা যতটুকু জানতে পেরেছি আজকের এই বৈঠকে জুলাই সনদে যে স্বাক্ষর হয়েছে সেই সনদের নীতিমালা থেকে শুরু করে কীভাবে প্রসেসগুলো সব কিছু কীভাবে কী হবে না হবে এবং সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে মূলত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, নির্বাচনটা কীভাবে হবে, সুষ্ঠু নির্বাচন কীভাবে করা যায়, সব কিছু মিলে কিন্তু সেই ব্যাপারে বৈঠক এবং কথা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা আরেকটি জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু গণভোটের যেই প্রসঙ্গ তুলেছে, সেই গণভোটটি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচনের দিন হবে না এর আগে হবে এবং নির্বাচনের দিন হলে কিন্তু নির্বাচনের যে খরচটি আছে সেই খরচটি কিন্তু অনেকটা কমে যাবে। সব কিছু মিলে সার্বিক পরিস্থিতি মিলে কিন্তু আজকে এই বৈঠকটি এখানে করা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এবং বিএনপির 3 সদস্য প্রতিনিধি দল তারা কিন্তু এখানে এসেছেন এইসব ব্যাপারে। মনোল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বিচারে গ্রেফতার এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে 6 আন্তর্জাতিক সংস্থার দেয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মানবাধিকার সংস্থাগুলোর সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। ভারতের সাথে চুক্তি বাতিল প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এ প্রসঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য মন্তব্য না করলেও পারতেন। টাগবোট কেনার চুক্তি ছাড়া অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিল করেনি বলেও জানান তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চার বিষয় ভারতের সঙ্গে 10 চুক্তি বাতিল প্রসঙ্গ। এ নিয়ে এক উপদেষ্টার মন্তব্য এবং তারপর নানা মত। আসলে কি ঘটেছে বা ঘটছে তাই জানতে চাওয়া পররাষ্ট্র উপদেষ্টার কাছে। এটা কোনো একজন দিয়েছেন, সার্কুলেট করেছেন, সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন। তাদের একটা কমেন্ট সহ, কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে,
এটা সঠিক না। এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেন রিচের সাথে, গার্ডেনের শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। জানতে চাওয়া হয় নির্বিচারে গ্রেপ্তার বন্ধ ও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বাতিলে মানবাধিকার সংস্থাগুলোর দেয়া চিঠি প্রসঙ্গে। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। এটা তো প্রতিবাদ করার বা বিবৃতি দেওয়ার কিছু, তারা তাদের অবজারভেশন দিয়েছে, আমরা আমাদের সেই অনুযায়ী কাজ করবো। কোনো একটা স্টেজে যদি তাদের কোনো একটা বিষয় নিয়ে আপত্তি থাকে বা তারা কোনো বিশেষ আমাদের কাছে কোনো উত্তর চায়, আমরা সেটা অবশ্যই জানাবো। উপদেষ্টা জানান, ত্রিপুরায় 3 বাংলাদেশি হত্যার ঘটনা জানতে চেয়ে লেখা বাংলাদেশের চিঠির জবাব দেয়নি দিল্লি। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত সঠিক। রাজধানীতে আলোচনায় তিনি বলেছেন, এই দলটি যেহেতু গুম খুন করেছে তাই তারা রাজনীতি করতে পারে না। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, কোনো ষড়যন্ত্রে নির্বাচন পেছানো যাবে না। যেহেতু একটি সন্ত্রাসী দল, একটি খুনির দল, একটি অরাজনৈতিক দল এবং কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই দলের রাজনীতি হতে পারে না, রাজনীতি চলতে পারে না। তাই সরকার, অন্তর্বর্তী সরকার যে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে সঠিক করেছে এবং তাদের রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে ইনশাল্লাহ। বাংলাদেশে 26 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে যাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চের ভুল সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে আবেদন করা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী। সর্বোচ্চ আদালতে তিনি বলেছেন, এর ফলে 90 দিনের জায়গায় দেশকে 10 বছর অনির্বাচিত সরকারকে দেখতে হয়েছে। তিনি বলেন, রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলেও তা প্রয়োগ হবে পরবর্তী নির্বাচনে। বিস্তারিত মাজহারুল হক মান্নার রিপোর্টে। দেশের বহুল আলোচিত মামলা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় ত্রয়োদশ সংশোধনীর রায়ের মাধ্যমে। এই রায়ের ফলে আওয়ামী লীগ 3টি নির্বাচন করে, যার নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠে। তবে 5 আগস্টের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের পক্ষে মিয়া গোলাম পাওয়ার সহ 5 জন। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউয়ে আপিল পুনঃশুনানির সিদ্ধান্ত আসে। বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, সেখানে ওনারা ওই রীতিনীতিগুলো প্রয়োগ করতে ভুল করেছেন এবং এই প্রয়োগ করতে ভুল করা এবং সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে ভুল করার জন্য ওনারা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছে। এর ফলাফল যেটা হলো যে আমরা 10 বছরের উপরে সময় অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়েছে। রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলে কি হবে সে সম্পর্কে জানান আইনজীবী। এখন এই রায়ের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক শিপ ফিরে আসে, আমার ধারণা, আমার মতামত, আইনগত মতামত হচ্ছে এটা এই যে এখন যে নির্বাচন হবে তার পরের নির্বাচনের ক্ষেত্রে কার্যকর হবে। প্রথম দিনের শুনানি শেষে বুধবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। গুমের ঘটনায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 সেনা সদস্য বুধবার হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। তবে পরোয়ানাভুক্ত আসামিদের বুধবার হাজির করা হবে কিনা সে সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 2 আসামির পক্ষে দ্বিতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন যুক্তি তুলে ধরেন। গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। তারা শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর চরম শাস্তি মৃত্যুদণ্ডের সাজার আবেদন করেন।
ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলা ও একই আদালতে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলারও সাক্ষ্য গ্রহণ হয়েছে। ট্রাইব্যুনালে 3 মামলায় হাজির করা হয়েছে 15 আসামিকে। যদি ওনারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি, এই 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে এবং একটি তারিখ নির্ধারণ করা হবে যে আগামী অমুক তারিখের মধ্যে ওনারা যেন ট্রাইব্যুনালে হাজির হয়। টানা 10 দিন আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের বাড়ি ভাড়ার মূল বেতনের 15% করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন। বুধবার শিক্ষা কার্যক্রমে ফিরবেন বলে জানিয়েছেন তারা। বাড়তি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার ঘোষণাও দেন শিক্ষকরা। লায়লা নসরিনের রিপোর্ট। 3 দফা দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন সহ আন্দোলনের 10ম দিনে বাড়ি ভাড়া মূল বেতনের 15% করার সিদ্ধান্ত আসে। 1 নভেম্বর থেকে 7.5% ও 2026 সালের জুলাই থেকে 7.5% হারে এই ভাতা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার সাথে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে এবং সেই প্রেক্ষিতেই আজকে এই ঘোষণা যেটা হলো 7.5% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। আমরা খুশি যেটা হয়েছে। সরকারের সিদ্ধান্ত মেনে নেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। আমরা শিক্ষক সমাজ খুবই খুশি। আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে পারবো, শিক্ষকদের সন্তোষজনক। শিক্ষকদের না, এই বিজয় সবার বিজয়। ক্লাসে ফিরে যাব এবং ছাত্রদেরকে আমরা আন্তরিকভাবে পাঠদান করব। আন্দোলন প্রত্যাহার করে ক্লাসরুমে ফিরে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। আমরা এখন থেকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমরা আগামী শ্রেণীকক্ষে ফিরছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে, আমরা এই কয়টা শনিবার আমরা জাতিকে বুঝাই দিতে চাই যে আমরা শিক্ষার্থীর তারা আমাদের সন্তান, তাদের আমরা কোনো ক্ষতি করতে চাই না। এর আগে শহীদ মিনারে শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। 12 অক্টোবর থেকে আন্দোলন করে আসছিলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, বিমানবন্দরের ইম্পোর্ট কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ সম্মেলনে তিনি বিমান, কাস্টমস এবং C&F এজেন্টদের দায়ী করে বলেন, নির্ধারিত সময়ে মালামাল না সরানোর জন্য এই দুর্ঘটনা। চকরমালিথা রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার 3 দিন পর বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। শুরুতে লিখিত বক্তব্যে তিনি আগুন লাগার সূত্রপাতের জায়গার কথা জানান। আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে। প্রথমে টাওয়ার থেকে ধোঁয়া দেখতে পায়, আগুন না ধোঁয়া দেখতে পায়। ধোঁয়াটা যখন উপরে ওঠে তখন দেখতে পেয়েছে। সাথে সাথে আমাদের জানানো হয় এবং সাথে সাথে আমরা যারা যেখানে ছিলাম, ইনক্লুডিং আমাদের ফায়ার সার্ভিস, আমরা সেখানে উপস্থিত হই। অগ্নি দুর্ঘটনার দায় কার সে বিষয়ে কথা বলেন তিনি। 21 দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হয়। যদি ক্লিয়ার না হয়, এই 3 কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করেন। সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে, সেটা দায় দায়িত্ব ওনাদের, এবং যেতে পারে না এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না। এবং এই সংক্রান্ত অনেকগুলো করসপন্ডেন্স করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। হাউএভার আনফর্চুনেটলি সেই মালপত্রগুলো সরে নাই। বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না, সেই ঘটনাও থাকতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। বাট এই কর্তৃপক্ষ হচ্ছে সেটা কন্ট্রোলিং বিমান, C&F এজেন্ট, কাস্টমস অ্যান্ড যদি কুরিয়ার থেকে তারা। সাম্প্রতিক আগুনে শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক মানদণ্ডে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের উত্তর দেন বেবিচক চেয়ারম্যান। মনে করি যে আইকাও এই ঘটনা পরবর্তীতে যদি দেখে যে আমাদের স্টেপগুলো কেমন হচ্ছে, প্রবাবলি সেটা আমাকে আরো বেটার সাপোর্ট করবে টু আপলিফট মাই পজিশন। সুতরাং আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে সকলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে দেশের ৪৫টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষতির পরিমাণ ২৫০ থেকে ৩০০ কোটি টাকা। ক্ষতির প্রভাব কাটিয়ে উৎপাদন এবং সরবরাহ চেইন সচল রাখতে নতুন করে কাঁচামাল আমদানিতে এলসি খোলা, ব্যাংকিং সহায়তা এবং দ্রুত পণ্য খালাসের নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। জানাতে বাকি একা রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ক্ষয়ক্ষতি নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। এতে দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় ভবিষ্যৎ করণীয় নিয়ে ১৪ দফা দাবি জানান ওষুধ শিল্প মালিকরা। সাপ্লাই চেনের যে স্মুথ অ্যাভেলেবিলিটি, আমরা প্রোডাক্ট যে অ্যাভেলেবল করব, ওইটা যদি আমাদের ফার্দার সাপ্লাইগুলো এফেক্টেড হয় তাহলে আমরা এটা এফেক্টেড হয়ে যাব। সমিতির নেতারা বলছেন, যেসব কাঁচামাল নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণের প্রয়োজন সেগুলো দ্রুত ছাড় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ছুটির দিনেও কাস্টমস ও সংশ্লিষ্ট শাখা খোলা রেখে মালামাল দ্রুত সময়মতো বুঝিয়ে দেওয়ার দাবি জানান ওষুধ শিল্প মালিকরা। শুক্র শনিবারে আপনারা একটা বা দুইটা উইন্ডো ওপেন রাখেন। বহু জায়গায় আমরা ২৪ ঘন্টা সার্ভিস শিফটিং ডিউটি আছে, আমাদের ওষুধ কোম্পানিগুলোতে শিফটিং ডিউটি আছে, ওনারাও যেন এই ব্যবস্থাটা করেন। আগুনে ক্ষতিগ্রস্ত পণ্যের শুল্ক ও ভ্যাট ফেরত দেওয়ার পাশাপাশি আধুনিক কোল্ড চেইন সুবিধা সম্পন্ন গুদাম ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান শিল্প মালিকরা। আমাদের মালপত্র গভর্নমেন্ট হেফাজতে রাখবার একটা প্রতিজ্ঞা করে, এখানে ইট হ্যাজ বিন আ হিউজ ফেলিয়ার। আমরা বিভিন্ন জায়গা থেকে যে আবার ফ্রেশ ইম্পোর্ট করব, সেটার জন্য যে ব্যাংকিং সাপোর্টটা, সেটা যদি আমরা ঠিকমতো পাই, যে ক্ষতিটা হলো সেটা আমরা ওভারকাম করতে পারবো ইন টার্মস অফ অ্যাভেলেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল। ওষুধ শিল্প মালিকদের দাবি, বর্তমানে কারখানাগুলোতে ২-৩ মাসের উৎপাদনের কাঁচামাল মজুদ থাকায় তাৎক্ষণিকভাবে ওষুধ উৎপাদনে বড় প্রভাব পড়বে না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ১,৯৮৮ কোটি টাকার ১৩টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে NEC সম্মেলন কক্ষে একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় অনুমোদিত প্রকল্পে সরকারি অর্থায়ন ১,৮৮৫ কোটি ৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫৩ কোটি ২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫০ কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি, সংশোধিত প্রকল্প ৭টি এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বাড়ানো 3টি প্রকল্প রয়েছে। অনুমোদিত 13টি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য কক্সবাজার কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার একটি প্রকল্প, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের 3টি প্রকল্প, আরও বেশ কিছু প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে, জুবায়েদের ছাত্রী বর্ষা হত্যাকাণ্ডের মূল হোতা। বংশাল থানায় হত্যা মামলা করেছে জুবায়েদের পরিবার। শাকির আদনানের রিপোর্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদের হত্যাকারীদের গ্রেপ্তারে মঙ্গলবার সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাকর্মীরা। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ। জুবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি। মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির। আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের সময়ের বর্ণনা সাংবাদিকদের জানায় পুলিশ। মাহির, তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জুবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। হত্যাকাণ্ডের পরপরই জিজ্ঞাসাবাদের জন্য বর্ষাকে আটক করে পুলিশ। সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে মাহির ও শান্তিনগর এলাকা থেকে তার বন্ধু আইলানকে গ্রেপ্তার করা হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতির বিরূপ আচরণ ও প্রশমন ও ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ এবং সংরক্ষণের তাগিদ দিয়েছে উদ্ভিদ বিজ্ঞানীরা।
জাতীয় বোটানিক্যাল গার্ডেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষা সফরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে বিদেশি আগ্রাসী প্রজাতি প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। পরিবেশকে বাঁচানোর জন্য যত প্রকারের গাছ দরকার, যত প্রকারের গাছ হয়, কোনটা আমাদের জন্য উপকারী কোনটা অপকারী, শুধুমাত্র পরিবেশের জন্যই না, আপনি যদি মেডিকেল সেক্টরের কথা বলেন, কত প্রকারের মেডিসিন, অনেক মেডিসিনাল প্ল্যান্ট আছে যেগুলো আমাদের জন্য খুবই উপকারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৌমিক জানাচ্ছিলেন বৃক্ষের বিবিধ উপযোগিতার পাশাপাশি মানুষ ও প্রকৃতির যোগসূত্র। রাজধানীর মিরপুরের জাতীয় বোটানিক্যাল গার্ডেনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রকৃতি দেখা ও গাছ পরিচিতি শীর্ষক শিক্ষা সফরে শিক্ষার্থীদের মাঝে এসেছে নয়া উদ্দীপনা। অনেক গাছই চিনি না, এখন উদ্ভিদ বিজ্ঞান পড়ছি, চিনতেছি। বিলুপ্ত প্রায় উদ্ভিদ থাকে যেগুলো আমরা এখন আশেপাশে দেখতে পাই না, সেই উদ্ভিদগুলো এখানে আছে। বইলাম দেখলাম, গর্জন দেখলাম, তৈলসুর দেখলাম, সেগুলো সম্পর্কে পরিচিত হচ্ছি। টিচারদের কাছ থেকে তাদের যে ব্যবহারগুলো আছে এগুলো সম্পর্কে জানছি। গর্জন গাছ দেখলাম, সিভিট গাছ দেখলাম, এগুলো তো আমরা চাইলেই চট্টগ্রামে গিয়ে দেখতে পারবো না। যে গাছগুলো চট্টগ্রামে দেখা যেত বেশি, সেই গাছগুলো দেখতে পাচ্ছি। এখানে রাস্তায় চলতে নিলেও অনেক গাছের কাছ থেকে শেখার অনেক কিছুই আছে। প্রতিদিন 4 থেকে 5,000 ভিজিটর আসে, তার মধ্যে শিক্ষার্থীও থাকে। দেশু বৃক্ষে সাজাই দেশ স্লোগানে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 64 জন নবীন শিক্ষার্থীর পাশাপাশি অভিযাত্রায় যোগ দেন শিক্ষকবৃন্দ। স্টুডেন্টরা প্ল্যান্টসের সাথে বা উদ্ভিদগুলোর শুধু নামই জানছে না, বা এদের যে ফাংশন সেই জিনিসগুলো জানছে, ইকোসিস্টেম সম্পর্কে জানছে। গাছের সাথে আসলে সম্পর্কটা তো মানুষের, এটা শুধুমাত্র শিক্ষক আমি শুধু পড়ছি বা আমি শুধু এটা জানার ইচ্ছা সেখানে আসবো সেটা না। চারদিকে সবাই খুব অশান্ত, সব কিছু মিলে আমাদের একটা ভালো পরিবেশ করতে হবে। গাছের মতো তারা তো নীরবে নিঃশব্দে আমাদেরকে সব দিয়েই যাচ্ছে। বড় বড় টলেস্ট বৃক্ষগুলো বাংলাদেশের গর্ব, প্রাউড, হেরিটেজ, এই গাছগুলো তারা নামে শুনে আসছে। তাহলে তারা শর্টকাট সময় তারা ঢাকা শহরে বোটানিক্যাল গার্ডেনে এসে গাছগুলো সরাসরি দেখলো। এটা শুধু চিত্ত বিনোদনের জন্য না, এটা শিক্ষার জন্য, এটা গবেষণার জন্য, এটা সংরক্ষণের জন্য, এটা রেস্টোরেশনের জন্য। বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের তথ্য বলছে 2019 সাল পর্যন্ত দেশে উদ্ভিদ প্রজাতির সংখ্যা 3,840টি। এরপর আবিষ্কৃত হয় আরও 10টি প্রজাতি। তবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে 5,000 প্রজাতির দেশীয় গাছ থাকলেও নির্বিচার প্রকৃতি ধ্বংস ও বিদেশি গাছের আগ্রাসনে কমতে কমতে এর সংখ্যা দাঁড়িয়েছে 3,828 প্রজাতিতে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 214 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, ভোটের সময় AI এর অপব্যবহার রোধে কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল করা হবে। রাজধানীতে কর্মশালায় তিনি বলেন, AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সারা বিশ্বের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিইসি বলেন, প্রত্যন্ত এলাকায় ভুয়া তথ্য ছড়িয়ে পড়তে পারে, এটি বিবেচনায় রেখে সমাধান বের করতে হবে। নির্বাচন কমিশন সচিব বলেন, বিশ্বের 92% দেশের নির্বাচন AI এর কারণে প্রশ্নবিদ্ধ হয়। Abuse of AI, it has become a global headache. Abused, it has become a global headache. আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব। গাজা উপত্যকায় একদিনে 153 টন বোমা ফেলেছে ইসরায়েলি সেনারা। তথ্যটি পার্লামেন্টে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের হাতে অস্ত্র থাকলেও শান্তির প্রচেষ্টা চলছে এবং শক্তিশালী দেশের সাথে শান্তি স্থাপন করা উচিত। ইসরায়েল বলছে, হামাসের হামলায় তাদের 2 সেনার মৃত্যু হয়েছে। প্রতিক্রিয়ায় গাজায় কয়েক দফায় বিমান হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সেনাদের ওপর হামলার কথা অস্বীকার করেছে হামাস। 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও কমপক্ষে 45 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিটল টাটা বিশেষ সংবাদ।
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট সানায়ে তাকাইচি। মঙ্গলবার পার্লামেন্টের উভয় কক্ষে ভোটাভুটিতে জয়ী হয়েছেন তিনি। রয়েছে ভৌমি সারথীর রিপোর্ট। 2024 সালের আগস্টে জাপানের সাবেক প্রধানমন্ত্রী মুফিও কিশিদা পদত্যাগ করার পরের মাসে নতুন প্রধানমন্ত্রী হন তখনকার প্রতিরক্ষা মন্ত্রী শিগেইরু ইশিবা। তবে দায়িত্ব গ্রহণের 1 বছরের মাথায় 7 সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি। এর 1.5 মাসের মাথায় নতুন প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। 1955 সাল থেকে জাপানে ক্ষমতায় রয়েছেন এলডিপি। তবে সম্প্রতি এলডিপির জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু হয়েছে। জাপানের পার্লামেন্টের নিম্ন কক্ষে এমপি হিসেবে টানা 30 বছর ধরে আছেন এলডিপি নেত্রী তাকাইচি। মাঝে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। রাজনীতির পাশাপাশি টেলিভিশন শো উপস্থাপন ও হেভি মেটাল মিউজিকের সাথে ড্রাম বাজানোতেও পারদর্শী 64 বছর বয়সী তাকাইচি। প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জনগণের ভোগান্তি সামলাতে হবে তাকে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েন মোকাবেলা ও ট্রাম্প প্রশাসনের সাথে আগের সরকারের করা শুল্ক চুক্তির বাস্তবায়নের দায়িত্বও নিতে হবে তাকে। ভৌমি সারথী, চ্যানেল আই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সিলেট দোহা রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট সাময়িক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিয়মিত ফ্লাইট চালু করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কাতারের দোহার জালালাবাদ অ্যাসোসিয়েশন। বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী। সে সময় দ্রুত ফ্লাইট চালুর দাবি নিয়ে কথা বলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি বদরুল আলম, ইরফান মিয়া, আব্দুল বান্নান, যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন এবং সংগঠনের উপদেষ্টা সৈয়দ আনা মিয়া। সে সময় ছিলেন তারেক আহমেদ চৌধুরী, খালিকুজ্জামান এবং সিরাজুল ইসলাম সেবুল। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে খেলার সংবাদে জানিয়ে ফিরছি। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক উত্তরণের পথ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে গোলটেবিল বৈঠক হয়েছে। ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা দ্রুত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। লন্ডন থেকে ফজলুল হকের ভিডিও চিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক উত্তরণের পথ নিয়ে গভীর উদ্বেগ ও আশাবাদ ব্যক্ত করে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের এই আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতি ব্যারোনেস পলা মঞ্জিলা এই গোলটেবিল বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বলেন, বাংলাদেশ has to gain from all of our experience from local government, central government, businesses. We want to help improve Bangladesh. We want to see a fair, free election, of course, but a peace and prosperous Bangladesh. বাংলাদেশকে কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে বলেন ডক্টর আনোয়ারা আলী। বাংলাদেশের প্রত্যেকটা দল বা মানুষকে কিভাবে আমরা ইনভলভ করে যেতে পারি, আর পরে আমরা কি করতে পারি বাংলাদেশের জন্য, এআই কিভাবে আমরা ডেভেলপ করব, আমাদের রিনিউয়েবল এনার্জি, তো অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলাপ করলাম। ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক রেজা আহমেদ ফয়সল চৌধুরী জানান, এই সেমিনারে সবার একটাই বক্তব্য ছিল ফ্রি ফেয়ার ইলেকশন। প্রফেশনাল ছিল, ব্যারিস্টার, সলিসিটার, লয়ার, ডাক্তার, সবাই ছিল, জার্নালিস্ট। আমরা ইউকে বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এটি করেছি এবং সবারই বক্তব্য একটা যে ফ্রি ফেয়ার ইলেকশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপা হক এমপি, সাবেক লেবার পার্টি এমপি রুশনার আলী সহ বিশিষ্ট জনেরা। শাহ এম হুসেন, চ্যানেল আই, লন্ডন। দুর্যোগ ব্যবস্থাপনায় পরিবর্তনশীল বিশ্বে স্থিতিস্থাপকতা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে সিম্পোজিয়াম করেছে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এবং এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট।
বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ মিশন তাকাহাশি নাওকি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনায় জাপান এবং বাংলাদেশ সরকারের সহযোগিতামূলক অবদান এবং দুর্যোগ ঝুঁকি কমানো এবং দুর্যোগ প্রবণ অঞ্চলের স্থিতিস্থাপকতা গড়ে তোলা নিয়ে আলোচনা হয়। গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক পরিবেশে জাতীয় নির্বাচনের আয়োজনের দাবি করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। রাজধানীর সেগুন বাগিচায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের নেতারা এই দাবি জানান। দাবি আদায় শুক্রবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। ব্যাটারি চালিত রিকশা এবং অবৈধ রাইড শেয়ারিং এর সংখ্যা বেড়ে যাওয়ায় রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ শহরে যানজট ও দুর্ঘটনা বাড়ছে, ভেঙে পড়েছে বাস নেটওয়ার্ক, এমন অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, সরকারি উদ্যোগে ব্যাটারি চালিত অটোরিকশাকে লাইসেন্স দেয়া হলে ঢাকা ও চট্টগ্রামে যান চলাচল কার্যত অচল হয়ে পড়বে। সড়কে বিশৃঙ্খলার জন্য বিগত সরকারের সমালোচনা করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বিগত সরকারের শেষে 12 বছরে 67,890টি সড়ক দুর্ঘটনায় 1,16,726 জন নিহত হওয়ার তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে। জানাবো খেলার খবর।